আমি শুরুতে প্রেস ক্লাব কলকাতার সহসভাপতি প্রসূন আচার্যকে অনুরোধ করব পুষ্পস্তবক দিয়ে কনফারেন্সের মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় বিমান বসুকে স্বাগত জানাবেন। আমি এরপর ক্লাবের সহ সম্পাদক নিতাই মালাকারকে অনুরোধ করব উত্তরীয় দিয়ে বিমানটাকে স্বাগত জানাবেন। এবার আমি প্রসূনকে অনুরোধ করবো ক্লাবের স্মারক প্রদান করার জন্য। আরেকটি স্মারক উপহার দেবেন তাদের সহ সম্পাদক এটার অনুরোধ আমরা এটাতে একটু আপনি আপনি বিলাসের চা খান এটাতে দয়া করে চা খাবেন আমাদের কথা মনে রাখবেন। আমি আমার সভাপতিদের আবারও কিন্তু অনুরোধ জানাচ্ছি, আশা করি আমরা সুস্থভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারব। এখন আমি বিশ্বকের অনুষ্ঠানে শুরুতে বামফ্রন্টের মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় বিমান বসু মহাশয়কে তার প্রাথমিক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিমান বসু। আমি শুরুতেই কলকাতা প্রেস ক্লাব, যা ভারতে প্রাচীন, সব থেকে প্রাচীন, এশিয়াতেও প্রাচীন বিধিবদ্ধ প্রেস ক্লাব, তাকে আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। নির্বাচনী কার্যকলাপে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এভাবে মিল্কি প্রেসের আয়োজন করার জন্য প্রেস ক্লাবকে সাধুবাদ জানাই। এখন আজকে যে নির্বাচন, তা হচ্ছে 18 লোকসভা নির্বাচন, 18 লোকসভা নির্বাচন। এই নির্বাচনে মধ্য দিয়ে সরকার, কিন্তু দুর্ভাগ্য হলো বাস্তব সত্য যে সরকার গড়ে উঠবে তাদের যারা প্রচার করছেন। ধরুন আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি আজকেও প্রচার করলেন। আমি তার প্রথম সভা, বর্তমানে সভা, আমি তার বক্তব্য শুনেছি। আর কৃষ্ণনগরের সভার সেই দিকের কথা কিছু শুনেছি। তো ভারতীয় জনতা পার্টির মুখ্য নেতা হিসাবে তিনি প্রচার কাজে যুক্ত আছেন, সারা দেশেই ঘুরে বেড়াচ্ছেন। কালকেও তিনি গুজরাটে কয়েকটা সভা করেছেন। এখন তার একটা বড় কথা হচ্ছে অমৃতকাল। তিনি বলে বেড়ান, এখন অমৃতকাল বলছেন না, কিন্তু একটা কথা সবসময় বলছেন, সবকা সাথ সবকা বিকাশ। আপনারা অভ্যস্ত হয়ে গেছেন শুনে, কিন্তু সবকা সাথ সবকা বিকাশে নমুনা আমি একটু তুলে ধরতে চাই। উনি যখন এসেছিলেন, অর্থাৎ প্রথম যখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার গড়ে ওঠে, তখন আমাদের দেশের অবস্থা ছিল 120টা দেশের মধ্যে আমাদের অবস্থান ছিল, অর্থনৈতিক অবস্থান বিচার করে দারিদ্র্যের যে প্যারামিটার তাকে বিচার করে 55তম দেশ।
আর অদ্ভুতভাবে লক্ষ্য করছি তার এই সময়ের পর যারা সমীক্ষা করেন বিদেশি বিভিন্ন সংস্থা, তারা বলছেন যে 2023 সালে আমাদের ভারত এখন সারা পৃথিবীর এই 120টা দেশের মধ্যে অবস্থান হচ্ছে 111। যা সবকা সাথ সবকা বিকাশ যদি হতো তাহলে পর 55 থেকে 111-তে নেমে গেলাম আমরা। আবার এর পরিণতিও লক্ষ্য করা যাচ্ছে যে শতকরা 1% মানুষের হাতে সারা দেশে শতকরা 40% সম্পদ কক্ষিগত। সবকা সাথ সবকা বিকাশ হলে কখনো এটা হতে পারে না, তার তো ডিস্ট্রিবিউশনটা হয়ে যাবে, সবার স্বার্থেই ডিস্ট্রিবিউশন হবে, তা হচ্ছে না। আবার এটাও দেখছি যে নিচের তলার 50% মানুষের হাতে সারা দেশে 3% সম্পদ কক্ষিগত। 55% মানুষের হাতে। ফলে সবকা সাথ সবকা বিকাশ বক্তব্যটা এটা মিথ্যে কথা। যার জন্য বলি যে মিস্টার মোদি, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সারা সময়তে মিথ্যে কথা বলে যাচ্ছেন। এর আমি বিকল্প কিছু দেখছি না। যে মিথ্যে কথা বলে দেশের অবস্থার উন্নয়নের স্বার্থে, উন্নয়নটা মানে হচ্ছে পার ক্যাপিটাল ইনকাম, উন্নয়নটা মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন ওয়েলথ, সবটা মিলিয়ে হচ্ছে উন্নয়ন। যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন সে কথাই বলতে হয়, মুখটা যদি এসে সব রক্ত জুড়ে থাকে তার দ্বারা কিন্তু এটা নির্দিষ্ট হয় না যে শরীরে সে পরিমাণ রক্ত আছে। এটা অসুখের ব্যাপার, রোগের ব্যাপার, রোগের মুখে এসে রক্ত জমে থাকে। তো আমাদেরও সেরকম অবস্থার দিকে খেলা হচ্ছে। আমাদের মানে ভারতীয় জনগণকে, আমরা ভারতের জনগণের অংশ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন এটা তাও বোঝা যায় যে উনি কিছু কথা বলছেন। ওনাদের নির্বাচনী ইস্তেহার দেখেছি, নির্বাচনী ইস্তেহারে মিথ্যে কথার ভুলঝুরি, একেবারে মিথ্যে কথার ভুলঝুরি। এবার আমাদের রাজ্যে আমরা বলি দেশকে বাঁচাতে আমাদের বিজেপিকে পরাস্ত করতে হবে। বিজেপিকে পরাস্ত করো, দেশ বাঁচাও। আর আমরা বলি যে রাজ্যকে বাঁচাতে তৃণমূল সরকারকে পরাস্ত করতে হবে। এখন তৃণমূল সরকার সম্পর্কে একটা কথা বলা ভালো যে আমি একটা কোনো সাংবাদিক বৈঠকে বলেছিলাম যে ওদের ইস্তেহারটা পড়ে মনে হলো ঠাকুমার ছবি। তার একটু পরিবর্তন করেছি, আবার ভালো করে দেখেছি, ওটাও মিথ্যের ছবি। ওটা ঠাকুমার ছবি না হয়ে মিথ্যের ছবি বলা ভালো। অন্যদিক থেকে গোলক ধাঁধা, এটা ল্যাবরিথ। এই নির্বাচনটা রাজ্যের নির্বাচন না, এই নির্বাচনটা সারা ভারতের নির্বাচন। ইতিমধ্যে যা নির্বাচন হয়েছে আমাদের রাজ্যে হয়েছে 6টা কেন্দ্রে। এই 6টা কেন্দ্র সহ ভারতের বিভিন্ন প্রান্তে যে নির্বাচন হয়েছে তা 190টা কেন্দ্রে। হতে পারত 191টা, 91টা হতে পারেনি কারণ একটা কন্টামিনেটেড হয়েছে, তাই সেটা পরে হবে। তো সারা দেশের নির্বাচন, সারা দেশের নির্বাচনের চেহারা দেখা যায় না তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী ইশতেহারটাতে। তারা কীভাবে তৈরি করেছে যারা এগুলো নিশ্চয়ই যারা তৈরি করেছে তারা বিজ্ঞ পণ্ডিত, কিন্তু গোলক ধাঁধা তৈরি করার ক্ষেত্রে ভীষণ
মানে প্রীতি তারা, বোঝা যাবে না কিসের নির্বাচন, এটা ভালো করে করলে। আর ছবি ছবি দিয়ে যা সব আছে, গ্র্যাপ দিয়ে ছবি দিয়ে যা আছে, তাতে বোঝা যাবে না যে এটা সারা ভারতের নির্বাচন। এই ধরনের অবস্থায় দাঁড়িয়ে অবশ্যই যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তার কিছু পরিবর্তন করবার লক্ষ্যে আমরা বারবার বলেছি, বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যারাই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে চায়, যারাই বিজেপির বিরোধিতা করতে চায়, তাদের সবার মিলিত একটা মিলিত সমাবেশ তৈরি করা প্রয়োজন। তার জন্য আমরা সবসময় চেষ্টা চালিয়ে গেছি এবং কথা এখন বলতে পারি, আজকে 6টি লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়ে যাওয়ার পর তৃতীয় পর্বের ঠিক মুখে দাঁড়িয়ে কথা বলতে পারি, এবার নির্বাচনটা শুধু দ্বিমেরু প্রচার, দ্বিমেরু নির্বাচন হচ্ছে না। অর্থাৎ বাইপোলার পলিটিক্স তৈরি করার জন্য 2011 সালে যে অভিযানটা শুরু হয়েছিল, বলা যায় অভিযানটা শুরু হয়েছিল আরো আগে। অর্থাৎ যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা একটা সামাজিক সংগঠন, তারা শিক্ষা দীক্ষা প্রসারের জন্য কাজকর্ম করে না তা বলবো না, কিন্তু তাদের মতাদর্শ সেটাও তারা প্রচারটা করে। এখন তারা দেখলো বাংলায় যদি কমিউনিস্ট এবং বামপন্থীদের তাদেরকে ছিন্ন ভিন্ন করার লক্ষ্যে পথ চলতে হয়, শক্তি ক্ষয় করাতে হয়, তাহলে দরকার কংগ্রেস পার্টিকে ভাঙা, আর কংগ্রেস পার্টিকে ভেঙে একটা দল তৈরি করা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে তাদের পরামর্শে এবং নির্দিষ্টভাবে বিশেষ যারা এখন নেতৃত্বে আছেন, তাদের একজন পেছন দিকে চলে গেছেন, তিনিও তখন ছিলেন, তার নাম আপনারা সবাই জানেন, মুকুল রায়। আলোচনা করে টিএমসির জন্ম হল দাইমা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দাইমা ভারতীয় জনতা পার্টি, তার আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দাইমা ছিলেন জনসংঘ, যার চিহ্ন ছিল তৈরি। তার আগে 1925 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জন্মের পরই তারা একটা রাজনৈতিক সংগঠন তৈরি করেছিলেন, তার নাম হিন্দু মহাসভা। তার মানে হিন্দু মহাসভা থেকে একেবারে টিএমসি পর্যন্ত দাইমা কিন্তু একজন, তার নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ছোট্ট করে সবাই বলে আরএসএস। স্বাভাবিকভাবে দ্বিমেরু রাজনীতি করবার জন্য যে সংলাপ বিজেপির সঙ্গে হয়েছিল, সেই সংলাপ টিএমসির সঙ্গে হয়েছিল। কিন্তু আজকে দাঁড়িয়ে কথা বলতে পারি যে এই দ্বিমেরু রাজনীতিকে ভাঙবার জন্য আমরা যে আহ্বান জানিয়েছিলাম, আমরা আরো অনেকে আসবে প্রত্যাশা করেছিলাম, কিন্তু আরো অনেকে আসেনি। কিন্তু ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি অনেকে সমর্থন করেছে, অন্য রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত তারা, কিন্তু আমরা কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করেছি। এবং এবারকার কংগ্রেসের সঙ্গে বোঝাপড়াটা, এটাকে অনেকে অনেক রকম কথা বলে, এটা সিট অ্যাডজাস্টমেন্ট, আসনের বোঝাপড়া, কিন্তু একসঙ্গে প্রচার হবে। আমি নিজে প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে একসঙ্গে প্রচারে অংশগ্রহণ করেছি, মানে এমন অবস্থা হয়ে গিয়েছিল, একেবারে প্রদীপ ভট্টাচার্য ভিজে গেছে, ওনার ঘাম একটু কম হয়,
আমি তো একদম ভিজে একেবারে অ্যাক্সেস হয়ে গেছি, মানে গরমের মধ্যে সকালবেলা বেরিয়েছি 10টার সময়তে, আর সেটা পর্যন্ত মাথার উপরে একদম সূর্য, তো এইরকম হয়নি, আমার তো কখনো করতেই হয়নি। আর আমেরিকা থেকে বক্তৃতা করে আসা এবং এই পরিবেশ পরিস্থিতির উপর দাঁড়িয়ে এ কথা বলতে পারি, এবার দ্বিমেরু নির্বাচন, দ্বিমেরু রাজনীতি পশ্চিমবাংলায় আমরা অবসান ঘটানোর লক্ষ্যে প্রাথমিকভাবে অগ্রসর হতে পেরেছি। আর তাই বোধহয় আজকে আমি যখন ফলো করলাম মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য, তাতে ওনাকে বলতে হয়েছে কংগ্রেস বাম, তৃণমূল কংগ্রেস বাম, এটা বলতে হয়েছে এবং এটা আগে বলেনি, এখন বলতে হচ্ছে, আরো বলতে হবে। এই পরিবেশ পরিস্থিতি আমরা তৈরি করতে পেরেছি। আমি আর বেশি কথা না বলে আমরা আমাদের যে লক্ষ্য বিজেপিকে পরাস্ত করো, মিডিয়া অনেক সময় বুঝতে পারে না বোধহয়, কোনো মিডিয়া, আমরা কোনোদিন বলিনি বিজেপিকে সমর্থন করার কথা, কখনো বলিনি। আমরা মনে করি বিজেপি তারা এবার যদি আসে তৃতীয়বার সংবিধান পরিবর্তন করবে। আর আজকে অদ্ভুতভাবে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে কংগ্রেস এবং মিলিজুলি সরকার আসলে তারা সংবিধান পরিবর্তন করবে। অদ্ভুত ব্যাপার। উনি সমাজকে ভাগ করছেন মনুবাদী দর্শনের উপর ভিত্তি করে, আর তিনি আজকে বলছেন এই কংগ্রেস এবং বামেরা, সেখানে আমরা টিএমসি যোগ করে দিয়েছে, তারা সমাজকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। ওয়েবেলসীয় প্রচারটা এরকমই হয়, এরকমই প্রচার হয়। তিনি যা করতে চাইছেন সেই দায় এবং দায়িত্বটা বিরোধীদের উপরে চাপিয়ে দিচ্ছেন কংগ্রেস এবং বামেরা। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। এবং দুটো সভাতেই তিনি সমাজের বিভাজনের কথা উল্লেখ করেছেন। যিনি মনুবাদী দর্শনে বিশ্বাস করেন, তিনি কখনোই এসটি, এসসি, এসটি, ওবিসি সম্পর্কে সমানভাবে দৃষ্টিভঙ্গিতে চলতে পারেন না উইথ জেনারেল। মনুবাদী দর্শন কখনো স্বীকার করতে পারে না, আপনারা খুব ভালোই জানেন, অবহিত আছেন। অন্যদিক থেকে ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, জাতের ভিত্তিতে এই বিভাজন সবসময় করে চলেছে ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টিকে একটা ভোট না। অন্যদিকে টিএমসি তারা সুকৌশলী মিথ্যে কথা বলে যাচ্ছে, যা ভাবতে পারেন। ওদেরই একজন মুখপাত্র বা অতীতে সাধারণ সম্পাদক ছিলেন, মুখপাত্র ছিলেন, তিনি এখন বলছেন যে 2021 সালের আগে থেকে এই চাকরির দুর্নীতির ব্যাপারটা টিএমসি নেতৃত্ব জানত এবং তাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আর শিক্ষামন্ত্রী করা হয়নি, এই কারণেই করা হয়নি, এটা বলছেন। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে আমি এসব কিছু জানতাম না। সুপার নিউমারি পোস্ট তৈরি করার সময় সেটা মন্ত্রিসভার বৈঠক হয়েছে,
নবান্নে, আর মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি বলছেন আমি এসব জানতাম না। বজ্রপাত তৈরি করেছেন তো ওনারা, সুপার নিউমারি পোস্ট তৈরি করে অযোগ্যদের ঢুকিয়ে তাদের চাকরিতে রাখার জন্য যে ব্যবস্থা করেছিলেন মাননীয় কলকাতা হাইকোর্ট তা বাতিল করে দিয়েছে। তাহলে সমস্যাটা কাদের হচ্ছে? আজকেও যোগ্য প্রার্থীরা এসএসসি অফিসের সামনে হাজার খানেকের ওপরে তো হবেই, হাজার খানেক, হাজার দেড়েক হতে পারে, তারা অবস্থান করছে। এই অবস্থা তৈরি হলো কেন? এই অবস্থা তৈরি হলো তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং মন্ত্রিসভার সদস্য যারা যুক্ত থেকে জালিয়াতি করেছেন। তারা শূন্য খাতা দিয়ে যারা পাশ করেছে, শূন্য খাতা দিয়ে যারা চলে এসছে তারা পাশ করেছে, যারা 5 পেয়েছে তারা 55 হয়েছে, যারা 1 পেয়েছে তারা 61 হয়েছে। অদ্ভুত! এটা মন্ত্রিসভার কোনো সদস্যরা জানতেন না, টিএমসি কেউ জানতেন না, এই তো বলা হয়েছে। কিন্তু এরকমই হয়েছে গতকাল না গত পরশুদিন মিস্টার কুণাল ঘোষ সেটা বলে দিয়েছেন যে 21 সালের নির্বাচনের আগেই টিএমসির নেতৃত্ব, মন্ত্রিসভার সদস্যরা তারা জানতেন, নাম করে বলেননি কারো, তারা জানতেন যে চাকুরি নিয়ে ছিনিমিনি হচ্ছে, চাকুরি নিয়ে দুর্নীতি হচ্ছে। আর আমার বলার তো দরকার নেই, মিস্টার কুণাল ঘোষের বক্তব্যটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর অন্যান্য দুর্নীতি বেশি না বলা ভালো, বেশি দূরে যেতে হবে না। সন্দেশখালীতে যেভাবে গরিব মানুষের জমি, মধ্যবিত্ত মানুষের জমি, প্রাচীন পরিবার তাদের জমি নিয়ে নিয়ে জোর করে তাকে ভেরি বানিয়ে দেওয়া হয়েছে, এটা তো এখন দিবালোকের মতো সত্য। এই অবস্থায় দাঁড়িয়ে আবারও মস্ত দুর্নীতিগ্রস্ত টিএমসি সরকার, তাদেরও একটা ভোটও না। আমি সবশেষে বলবো যে আজকে গরমে সবাই আমরা ছটফট করছি। আমার এক বন্ধু, তিনি দিল্লি থেকে এসেছিলেন কয়েকদিন আগে, তিনি বললেন যে কি ব্যাপার, আমি দিল্লি থেকে আসলাম, দিল্লিতে তো এত মানে হাসপাস করতে হয় না, তোমাদের কলকাতায় যে হাসপাস করতে হয়। 7 দিন আগে এসেছিলেন, কালকেই চলে যাবো, থাকবো না, চলে গেছে পরের দিন। কেন হচ্ছে এটা? জলাভূমি বন্ধ করা, জলাভূমি বন্ধ করা, জলাভূমি একের পর এক। এখন কেউ কেউ যারা সমীক্ষা করেন, যারা এই পরিবেশবিদ, তাদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা বলছে যে একেবারে আমরা সবাই জীবিত থাকতেই আমরা মরে যাব, এই অবস্থা তৈরি করবে, বা আমরা চলে যাব, আমাদের আগামী প্রজন্ম সব ধ্বংস হবে। বলছে হাজার হাজার জলাভূমি নাকি বন্ধ করা হয়েছে। গাছ কাটা আমি নিজেই দেখি, গাছ কাটা তো আমি নিজেই দেখতে পাই। আমি পশ্চিম মেদিনীপুরের জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা আছে, পিচের রাস্তাও আছে, সেই রাস্তা দিয়ে আগে যখন যেতাম তখন ব্ল্যাক লাইট জ্বালিয়ে যেতে হতো। এখন কিছু দরকার নেই, ফাঁকা হয়ে গেছে, লালগড়, পিলাকাটা ফাঁকা হয়ে গেছে। কারা করছে? টিএমসি সরকারের সহযোগিতা নিয়ে করছে। আর বালি তো মানুষ খায় না, কিন্তু পরিবেশের কি পরিবর্তন করছে?
বালি, যেভাবে বালিগুলো তোলা হচ্ছে একেবারে নদীর ভেতর থেকে, পাড়ের বালি তো তোলে, সে তো সরকারের লাইসেন্স দেয়, লাইসেন্স দিয়ে তো লাইসেন্সের দরকার নেই। এখন বালি চোর, কয়লা চোর বলা হয়, বালি চোর, কয়লা চোর, চাকরি চোর, আর কি চোর আমি জানি না। টিএমসি তাই বিজেপি এবং টিএমসি বিরোধী যে আমরা সিটের বোঝাপড়া করেছি 42টি আসনের ক্ষেত্রে, তাদের কোন রকম আমাদের মানে হাতাহাতি মারামারির কোনো প্রশ্ন নেই। খুব সুষ্ঠুভাবে যা সম্পন্ন হয়েছে, যার 6টার নির্বাচন হয়েছে, বাকি 36টার নির্বাচন হবে আগামী 7 তারিখে, তাই তো 7 তারিখে, তো আগামী 7 তারিখে তৃতীয় পর্বের নির্বাচন। অপেক্ষা করুন। ইমেরু যে রাজনীতি তার ভিতটাকে আমরা নড়বড়ে করে দিয়েছি, তপস করে পড়বে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা যারা সাংবাদিক তাদের সবার কাছে আবেদন করব যে শুধু জিরো বলে অবজ্ঞা করার যে রাজনীতি আপনারা চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যান। এরা তো শুধু জিরো, কংগ্রেস জিরো, বামেরা জিরো, জিরো থেকে তো কিছু বেরোয় না। এক্স নিহিলো নিহিলো ফিট, 0 থেকে 0 জন্ম হয়। কিন্তু রাজনীতিতে তা না। রাজনীতিতে বিভিন্ন গতিতে তা পূরণ হয়, তা মালুম পাবেন আপনারা। লোকসভা নির্বাচন উত্তর 4 জুন যখন গণনা কার্য শেষ হবে, তখন বুঝতে পারবেন যে সত্যিকারের যে কথা 3 তারিখে প্রেস ক্লাবে আমি বলেছিলাম তা হয়তো সত্য। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা যারা যারা প্রশ্ন করবেন, শঙ্কর একটু পরিচয় দিয়ে, শঙ্কর তাজা টিভি থেকে শঙ্কর, প্রত্যেকে একটু পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। ईमानदार ताजा टीवी के शंकर बोल जी। ईमानदार अभी आपने कहा नो वोट टू बीजेपी, नो वोट टू टीएमसी, आपने भी कहा नो वोट टू बीजेपी, नो वोट टू टीएमसी, लेकिन आपकी जो साइड होती है कांग्रेस, अजीत रंजन चौधरी बोल रहे हैं टीएमसी को वोट देने से बेहतर बीजेपी को वोट देना है। दूसरी तरफ ममता बनर्जी, इसका अभी आपने जिक्र किया कि पीएम मोदी को कहना पड़ा वाम कांग्रेस तृणमूल तीनों एक साथ काम लेना पड़ा। वो ममता बनर्जी कह रही है कि हम वाम मोर्चा के सामने नहीं झुकेंगे, हमने कांग्रेस को 2 सीट का ऑफर किया था। तो कहीं ना कहीं तो इंडिया गठबंधन के अलायंस आप लोग तीनों ही पार्टी, ये अपने कहीं आपस में ही बन रहे हैं। अजीत कह रहे हैं कि बीजेपी को वोट दीजिए, टीएमसी को मत दीजिए, आप बोले बीजेपी को वोट कर दे, टीएमसी को वोट कर दे। हमने सुना है मिस्टर अजीत रंजन चौधरी ऐसा ये बात नहीं उठाया, लेकिन अचानक इसको चेंज करके बुलाया। कल की रात में सुना जो अजीत चौधरी ऐसा नहीं बोला। दूसरा, ममता जी तो कांग्रेस और वाम को तो समझते नहीं आए, जो बंगाल में हाई भी नहीं, तो उनकी जो बात लेके अभी चर्चा करना बेकार है। तो मानता ही नहीं है, हाल की नहीं दिखाई नहीं जाता है। ऐसा मोदी जी ऐसा नहीं बोला। मोदी जी बोला टीएमसी, कांग्रेस, वाम, लेफ्ट, ऐसा बोला। ऑल टाइम बोला जो टीएमसी, कांग्रेस, लेफ्ट। हमने सुना, अपना कानों से सुना। बोलो একটু পরিচয় দিয়ে তারপরে।
বিমানদা বিধান বলছি আকাশ বার্তা থেকে বলছি 20 বছর আগে আপনারা 62টা আসন নিয়ে বাইরে থেকে সরকারকে সমর্থন করেছিলেন, বা 1991-তে আপনাদের 51-52টা আসন নিয়ে বাইরে থেকে সমর্থন করেছিলেন। 5 বছর আগেই দেখলাম আপনাদের আসনটা 10-এর নিচে রয়েছে। এমনকি মানে নরেন্দ্র মোদীর অসমেদের ঘোড়া থামাতে বামেরা এবছর এই 2024-এর নির্বাচনে কতটা সফল হয় বলে আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে মনে করেন? প্রথম এই কথা বলে রাখি যে আগেরবার যে 10-11টা ছিল সেটা কিন্তু এবার অনেক বাড়বে এবং এমন এমন রাজ্য থেকে বাড়বে যা নাকি সাংবাদিকদের পরে গবেষণা করতে হবে। এমন এমন রাজ্য থেকে বাড়বে, আমি রাজ্যের নাম আর বলছি না, দক্ষিণের রাজ্যের কথা নয়, উত্তরের রাজ্য, আমাদের পড়োশী রাজ্য। দেখা যাবে একটু ভিন্ন ভিন্ন প্রকৃতির ফল হয়ে গেল। এবং বাংলাতেও যা হবে, তখন যারা এখন অনেক লিখছেন, এখন তো লেখে না, এখন তো টক করে করে, তারা বলবেন এ তো ভাবতে পারিনি। বাংলার ফল যা হবে তা আমি সে সম্পর্কে মন্তব্য করছি না, একটা মন্তব্য করছি, এ তো ভাবতে পারিনি এরকম হবে, এরকম হয়ে গেল। এইরকম মনোভাবটা তখন দেখা দেবে 4 জুনের পর, তার আগে না। বিমানদার অনুজয় বলছিলাম এনকেটিভি বাংলা থেকে। বিমানদা আজকে প্রধানমন্ত্রী রণজয় বলছি এনকেটিভি বাংলা থেকে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26,000 যাদের চাকরি দিয়েছে, 14 যারা চাকরি প্রার্থী তাদের পাশে দাঁড়িয়েছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সমস্ত রকম আইন সহায়তার আশ্বাস দিয়েছেন। বিজেপি লিগাল টিম থেকে করা হবে তাদের পাশে দাঁড়িয়ে, প্রধানমন্ত্রী বলেছেন। কি বলবেন আপনি? আমি শুনেছি, উনি বলেছেন, এটা আমি শুনেছি। যদি সাহায্য করেন করবেন, তাতে তো বাধা দেওয়ার কেউ নেই। আমরা কেউ যে যারা এখন দিশেহারা অবস্থায় আছে, যোগ্য চাকরি প্রার্থীরা, তাদের পাশে তো দাঁড়াতে চায়। আমরা কখনোই বলবো না তাফাত চাও। এদিকে তুষার বলছি আর্থিক দিক থেকে বলছি, আপনি শিক্ষা দীক্ষা প্রসারে আরএসএস এর ভূমিকা রয়েছে, আপনি আরএসএস এর সমালোচনা করলেন না, গুণগান গাইলেন, পরিষ্কার হলো না। আমি আরএসএস একটা সামাজিক সংগঠন, আরএসএস এর রাজনৈতিক সংগঠন ভারতীয় জনতা পার্টি, এটা বলতে চেয়েছি। আরএসএস কিছু সামাজিক কাজকর্মে যুক্ত থাকে, কিন্তু আরএসএস রাজনৈতিক কাজে ওদের সাহায্য করে। বহু ক্ষেত্রে আরএসএস বুথ সংগঠনের ক্ষেত্রে ওদের হাতে কলমে সাহায্য করে। কাজে আরএসএস এর সম্পর্কে আমি যেটা বলতে চেয়েছি, রাজনৈতিক কাজ করার জন্য ভারতীয় জনতা পার্টি, আবার আরএসএস কিছু ধর্মীয় শাখা সংগঠনগুলো তৈরি করে, যেমন বজরং দল, এসব তৈরি করে। আরএসএস একটা সামগ্রিক সমাজের ওপর প্রভাব বিস্তার করার জন্য নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত। আরএসএসই আবার জাগিয়ে তুলেছে যে কি হিন্দু পরিষদ নাকি বিশ্ব হিন্দু পরিষদ না, বিশ্ব হিন্দু পরিষদ তো অল বেঙ্গল অল ইন্ডিয়া হিন্দু জাগরণ মঞ্চ, হিন্দু জাগরণ মঞ্চ আরএসএসই আবার আবার মানে সমাধি থেকে তুলে নিয়ে এসছে হিন্দু জাগরণ মঞ্চ। এবং মানে যিনি পাঠার দোকান দিয়েছিলেন, মানে মাকালির সামনে পাঠা বলি দিতেন, গোপাল বন্দ্যোপাধ্যায়, তার নাম ধরে পর্যন্ত হিন্দু জাগরণ মঞ্চ বড় 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 ব্যানার তৈরি করেছিল। আমার চোখে দেখা, তার ঘনিষ্ঠীতে ওখানে তার দোকানটা আছে, হ্যাঁ গোপাল পাঠার দোকান। আমার এই ব্যাপারে অভিজ্ঞতা আছে, বয়স কম ছিল, বাড়ির থেকে যেতে হতো ওখানে মাংস নেওয়ার জন্য, মাকে খাওয়ানোর জন্য। মা ওইটা বলে খেতেন।
অর্থাৎ যেহেতু কালী মন্দিরের সামনে কালী মূর্তির সামনে বলি দেওয়া হয়, মা মনে করতেন ওটা প্রসাদ। সেই জন্য মাকে মাংস খাওয়াতে হলে আমাকে চলে আসতে হতো বাড়ির থেকে বউবাজারে। তারপর আমি যখন বড় হলাম তখন দিদিকে বলতে হয় কি যা এরকম, মানে আমার জানা আছে সব। এবার একটু পরিচয় দিয়ে বলুন। এগুলো প্রযুক্ত টিভি নাইন বাংলা থেকে। আজকে নরেন্দ্র মোদী যে কথা বলেছেন যে শিল্প লাল পতাকা লাগিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এ রাজ্যে, এবং অত্যাচার এবং গোলাবাজের জন্যই আজকে এ রাজ্যে শিল্প নেই। হ্যাঁ, উনি মূল ওনার ট্রিগারটা ছিল টিএমসি থেকে, সঙ্গে বামকে উনি জুড়ে নিয়েছেন। ওটা আমি শুনেছি, ওটা বলেছে কৃষ্ণনগরেতে, এটা এখানে বলেনি, মানে বর্তমানে বলেনি। এখন পশ্চিমবাংলায় উনি যেটা বলেছেন, পশ্চিমবাংলায় ছিল পুরনো দিনের শিল্প, আধুনিক শিল্প ছিল না। আধুনিক শিল্প পরে কিছু গড়ে উঠেছে, যেগুলো গড়ে উঠেছিল সেগুলো আছে। আর কখনোই প্রাচীন যুগের শিল্প, মানে ঢাকাতে যে শিল্প গড়ে উঠেছিল কড়াই শিল্প, কুন্ডু কড়াই, আমি সেগুলো পড়েছি থেকে জানি। কুন্ডু কড়াই যেভাবে তৈরি করতো আজকে কড়াই সেভাবে তৈরি করে না। বলে ওই কোম্পানিটা কুন্ডু কড়াই যেখানে তৈরি হতো ওই কোম্পানিটা কিন্তু বন্ধ হয়ে গেছে, কুন্ডু কড়াই এখন নেই। ঠিক সেরকম এখানে মহানগরের সামনে একটা ছিল ওই কাঁঠালগুলো যে চিপসগুলো তৈরি করতো, এই যে সব কাপড় জামায় বা চেন, সেগুলো তৈরি করার ওদের যে সিস্টেম, ওল্ড সিস্টেম, ওল্ড মডেল, কাঁঠালগুলাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা হয়েছে। দেখা গেল দ্যাট ক্যানট বি ভেরি ভায়াবল। যদি কোনো শিল্প ভায়াবল না হয়, সেই শিল্প কখনো বাঁচতে পারে না, তাই বসে গেছে। গঙ্গার পাড় ধরে যে শিল্পগুলো ছিল, যে শিল্পগুলো মডার্ন শিল্প নয়, পুরনো প্যাটার্নের শিল্প, সেই শিল্পর সব তার জায়গাগুলো ঢাকনা বন্ধ হয়ে গেছে, উপায় নেই। তাই আধুনিক শিল্প গড়ে তোলার জন্য যে অর্থ বিনিয়োগ করতে হয়, সেই অর্থ বিনিয়োগ করে এখানে কেউ কেউ আসবার চেষ্টা করেছিল, কিন্তু আসেনি। বামফ্রন্টের শেষ সময় তো প্রচেষ্টা ছিল, এবং যে ধরুন ছোট্ট একটা স্টিল ইন্ডাস্ট্রি তো ছিল শালবনীতে গড়ে উঠবে, শুধু গড়ে উঠতে পারলো না। বামফ্রন্ট সরকারের পরিবর্তন ঘটলো, সেখানে একটা মিনি সিমেন্টের কারখানা তৈরি হলো। তো মিনি সিমেন্টের জন্য অত বড় জমি নেওয়া হয়েছিল তা না, ওটা একটা আধুনিক শিল্পের জন্য নেওয়া হয়েছিল, এখন হয়নি। উনি যে কথা বলেছেন সেটা মূল ফিগারটা ছিল টিএমসি, কারণ টিএমসি তোলাবাজিতে ওদের কোনো টিএমসি মানে বিজেপির নেতা তারা বলে তোলামূল, তৃণমূলটাকে তোলামূল বলে, ওদের তোলাবাজিতে সব উঠে গেছে। এমন তোলাবাজি, এতগুলো মানে যোগ্য শিক্ষক তাদের চাকরি আছে বিপজ্জনক অবস্থায় পড়েছে, তার জন্য দায়ী কারা? তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী মন্ত্রী সকলে। আমি রিপাবলিক বাংলা থেকে ভাস্কর। সম্প্রতি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির একটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বলছেন ধর্মীয় রাজনীতির কথা, একেবারে ধর্মের নাম করে নির্বাচনের মন্তব্য তিনি করছেন। বলছেন 30% মানুষকে, 30% যারা রয়েছেন তাদেরকে রাজনৈতিক জেলে 2 ঘন্টার মধ্যে তিনি ফাঁসিয়ে দেবেন। এই মন্তব্যটিকে আপনি কোনোভাবে সমর্থন করেন? দ্বিতীয়, এই মন্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী পাল্টা বলছেন এই বাংলাতে তৃণমূল হিন্দুদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখতে চায়। আপনার মত? প্রথম হচ্ছে 30% মানুষ
তারা সবাই ভাগীরথীর তীরে বাস করে, এটা আমি বিশ্বাস করি না। আর এটা সত্যও নয়। 30% মানুষ ভাগীরথীর তীরে বাস করবে কি করে? তাহলে কত হাজার, কত লক্ষ মানুষকে থাকতে হয়। আমি জানি না কত লক্ষ মানুষকে থাকতে হয়। খুব কম করে প্রায় 80-90 লক্ষ মানুষকে থাকতে হবে। 80-90 লক্ষ মানুষ কি ভাগীরথীর তীরে বাস করে? তাহলে এটা সত্য না। আর যেটা মানে মিস্টার মোদি বলেছেন, সেটা হচ্ছে, এটা ওনাকে বলতে হবে, এটা বোঝাপড়ার মধ্য দিয়ে আছে। এ কথা আমি পারমাণবিক কথায় উল্লেখ করিনি, এ কথা সত্য। বিজেপি এবং টিএমসি বোঝাপড়ার ভিত্তিতে একে অপরকে আক্রমণ করে, এটা নির্দিষ্ট হয়ে আছে। এবং তারও মানুষ চুপসে যাবে এই নির্বাচনের 7টা পর্ব শেষ হওয়ার পর, কারণ আমরা এই প্রচারটাকে খুব ব্যাপক ভিত্তিতে করছি, যে বোঝাপড়ার ভিত্তিতে রাজনীতি। একবারে বসে বোঝাপড়া হয় বলে, তিনি যেটা বলেছেন সেটা বোঝাপড়ার ভিত্তিতে বলেছেন। স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর আমি কি দেব? টিএমসি বিভাজন করে না তা না। টিএমসি ভাষার ভিত্তিতে মানুষকে বিভাজন করে, বলে বাইরের লোক। কে বাইরের লোক? যদি একজন অবাঙালি মানুষ তিনি পশ্চিমবাংলায় আসেন, সে বাইরের লোক কি করে হলো? শুধু ভারতের লোক, কিন্তু বাইরের লোক বলে। আর বাইরের লোক বলে শুধু না, ভুলে গেলে চলবে না। 4টা 5টা ফাট্টা বলেনি, এই মুখ দিয়ে বেরিয়েছে 4টা 5টা ফাট্টা। 4টা শিক্ষিত মানুষ, মোনা পাঞ্জাবি, তাদের সঙ্গে এইভাবে কথা বলবে? 4টা কমিউনিটি কম, মোনা পাঞ্জাবিটা এমনিতেই কম, জাপান পাঞ্জাবিটা সংখ্যায় বেশি, কিন্তু বলে দিল মেলাতে হবে। 4টা 5টা ফাট্টা। মাঠটার মানে কি? মাঠটা মানে কি? কে বলেছে? আমি বলেছি না, আমি বলছি না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। যেমন বলে আমি এসব জানতাম না, বলেনি আমি জানতাম না, আমি একটা বর্ণ জানতাম না। অথচ নবান্নে বসে মিটিং করে সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছে অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য। আমি জানতাম না মানে হাত ধুয়ে ফেলা, বলার কথা বলার মধ্য দিয়ে হাতটা ধুয়ে ফেলা। আর সামনেই নদী আছে, গঙ্গা নদী, জল নিয়ে এসে হাত ধুয়ে ফেলা। আকবরের মানুষ আমি কালাম আকবর মসজিদ থেকে বিমানটা প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছেন সেখানে উন্নয়নের কাজ কম, উন্নয়নের কথা কম। এই শুনতে পাচ্ছি না। যেখানে প্রধানমন্ত্রী প্রচারে যাচ্ছেন সেখানে উন্নয়নের কথা কম আর ধার্মিক উৎপাদন বেশি নিয়েছেন, সেটা নিয়ে আসছি। ব্যাপার হচ্ছে, আমি প্রারম্ভিক কথাতে উল্লেখ করেছিলাম যে প্রধানমন্ত্রী এখন বলেন না, এখন তার সাংসদেরা বলেন, তবে মাঝে মাঝে বলেন সবকা সাথ সবকা বিকাশ। সেটা যে একটা ইলিউশন, সেটা আমি কিন্তু আমার প্রারম্ভিক বক্তব্যে উল্লেখ করেছি। যেখানে 100 কোটিটা দেশের মধ্যে 55 অবস্থানে আমরা ছিলাম অতীতে যখন উনি সরকারে আসলেন। আর 2023 সালে আমরা নেমে হয়ে গেলাম 120টা দেশের মধ্যে 111, 55 থেকে 111। তা উনি বলবেন কি করে সে কথা? উনি এই কথা বলতে পারেন না, এটা তো অগ্রগতি। অগ্রগতি কখনো প্রধানমন্ত্রী বলতে পারেন? তাই উনি বিভিন্ন ধরনের কথা মিলিয়ে এমন বলেন
তা হচ্ছে দেশের মানুষকে বিভক্ত করা। উনি আজকেও বলেছেন, আগে তো বলেছেন ওনার লোকেদের ওনাকে ব্রিফ করে দেওয়া উচিত ছিল। আজকেও উনি বলেছেন যে ওই কৃষ্ণনগরের রাজা তার পরিবারের একজন প্রার্থী হয়েছে, তাকে ইউনাইজ করবার জন্য তিনি আজকেও বলেছেন সেই রাজা তিনি হিন্দুদের রক্ষা করেছেন। ইতিহাসটা বলে না, তিনি লড়াই করেননি, ইতিহাসে তার লড়াই ইতিহাস নেই, কিন্তু আজকেও বললেন। আগে এ নিয়ে খণ্ডন হয়েছে, কোনো টেলিভিশন চ্যানেলে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা করা হয়েছে, তারা সেখানে বলেছে যে এটা অনৈতিহাসিক। আজকে ওই অনৈতিহাসিক কথা উনি বলেছেন। গোপাল ভাঁড়ের কথাটা বলতে পারতেন উনি, সেটা বলতে ভালো হতো, সেটা সত্যিকারের বুদ্ধিমান লোক ছিলেন। গোপাল ভাঁড় ভেরি ইন্টেলিজেন্ট পার্সন, নো ডাউট অফ ইট, সেটা বলতে পারতেন। সেটা ওনাকে কেউ ব্রিফ করেনি, উনি যা ব্রিফ পেয়েছেন তার ভিত্তিতে বলেছেন। বাংলা স্টেটসম্যান থেকে মধুচন্দ্র। আমি মধুচন্দ্র চক্রবর্তী, দৈনিক স্টেটসম্যান। বলছি আপনি বললেন এবারে এমন একটা ফল হবে আমাদের পড়শিরাজ্য বা রাজ্য থেকে সেখানে সবাই চলে যাবে। এখন দেখা যাচ্ছে যে বামফ্রন্টে একটা নতুন প্রজন্ম উঠেছে এবং তারা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছচ্ছে এবং গ্রহণ করছে। যদি ভালো ফল হয় আপনি তাদেরকে কতটা হ্যাঁ, তাদের প্রশংসা করবো। নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্যই তো আমরা করেছি। নতুন প্রজন্ম না আসলে আমাদের মতো বৃদ্ধ লোকেরা কাজ করবে তো হয় না। তাই নতুন প্রজন্ম সামনে এগিয়ে আসছে এবং সব জেলাতেই নতুন প্রজন্ম নেমেছে, সব জেলাতেই নতুন প্রজন্ম ধান ছড়াচ্ছে এবং কাজ করছে। নতুন প্রজন্মের প্রার্থী তো অনেকগুলো হয়েছে। আমি জানি না সব থেকে কম বয়সী প্রার্থী কে হবে, আমি জানি না। আমার মনে হচ্ছে দীক্ষিতা হয়তো হতে পারে। হ্যাঁ, না না, সায়ন ব্যানার্জির থেকে কম বয়স। সায়ন ব্যানার্জি তো লটা করতে হয়েছে 3 বছর, আর ও একদম বাচ্চা বয়সে তো জেএনইউ তো গেছে, একদম বাচ্চা বয়সে। কি বলবো, হ্যাঁ, পিকুলিয়ার ছিল চেহারাটা, ছোট্ট চেহারা। কারণ আমি জানি বলেই বলছি, ওর দাদু আমার বন্ধু ছিল তো দীক্ষিতা। কলকাতা টিভি থেকে দুর্গা। দুর্গা কলকাতা টিভি। অনেক বছর আগে এই শহর কলকাতার একটা ছবি আমার মনে আছে, কারণ তখন আমার বয়স অল্প ছিল। একই মঞ্চে অটল বিহারী বাজপেয়ী, তার পাশে জ্যোতি বসু, দেবগৌড়া, ভিপি সিং, এদেরকে আমরা দেখেছি। তখন কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা মঞ্চ তৈরি হয়েছিল। এত বছর পরে এসে দেখলাম আজকে আপনার মুখে একটা ভালো কথা, সেটা হচ্ছে যে বিজেপির আদার সংগঠন আরএসএস ভালো কাজ করে, শিক্ষাক্ষেত্রে তাদের কাজকর্ম ভালো করে, বা একটা কথা শুনি। তাহলে কি 2024-এর মধ্যে এটা ধরে নেওয়া যায় যে রাম আর রাম কাছাকাছি এসে কোথাও যেন মনে হচ্ছে যে বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই? সরি, আমি এ কথা বলিনি। আরএসএস খুব ভালো কাজ করে। আরএসএস এর লোকেরাই, ওই যে ছেলেটা মানে মুসলিম ছেলেটা মাংস নিয়ে যাচ্ছিল, আকলাসকে আরএসএস এর ছেলেটাই ধরেছিল এবং বলেছিল তোর মাংস টেস্ট করা হবে। সেই মাংস পরে টেস্ট করা হয়েছে, বেরিয়েছে মিট অফ মাটন, বাট আকলাস ওয়াজ কিল্ড বাই আরএসএস ওরিয়েন্টেড পিপল। আমি আরএসএস ভালো কাজের মধ্য দিয়ে ঢোকে, এটাকেই বলতে চেয়েছি। একটা কোনো সামাজিক কাজের মধ্য দিয়ে ঢোকে, তারপর তার চেহারাটা নিয়ে সে এগোয়।
আজকে দেশে কে কি ড্রেস পরবে, কে কি খাবে, এটা আরএসএস নির্দেশে পরিচালিত হচ্ছে। বাজারে কে কি কিনবে, এটা এখন তো মাছকেও বন্ধ করতে চাইছে। সেদিন তো বলে ফেলেছে মাছও চলবে না। কি আপনারা শোনেননি? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি বলছি বোধহয়। মাংস তো ঠিক আছে, বা মাছও বাদ, অর্থাৎ ওরিয়েন্টেশনটা হচ্ছে নিরামিষ করে দেওয়া। I never realized the activities of RSS. I tell you very frankly that I have never realized. আমি বলেছি ভালো কাজের মধ্যে দিয়ে ঢোকে, তারপর তার চেহারাটা বেরিয়ে যায়। আমি যে কথা বলেছি, গোয়েবেলস ওইভাবে কথা বলতো। গোয়েবেলসের কথাটা, গোয়েবেলসীয় বক্তব্য, সেটা বলার মধ্য দিয়ে অনেক মানে পরিষ্কার হয়ে যায়। আর আপনি দ্বিতীয় প্রশ্নটা কি বললেন? দ্বিতীয়টা হ্যাঁ, আমি শুরুতেই বলেছি বিজেপিতে একটা ভোটও নয়। রামবাম কি করে আসে? রামবাম আপনারা নিজেরা তৈরি করে দেন, রামবাম আপনারা নিজেরা তৈরি করেন, রামবাম আসে না। আই হ্যাভ সেড ক্যাটাগরিক্যালি একটা ভোটও বিজেপিতে না। মানে কি রামবাম? কি মানে? এর মানে কি দাঁড়ায় রামবাম? রামবাম বলতে আমি আপনাকে মনে করেছি যে এর আগেও তো একটা ছবি চোখে ভাসছে যে অটল বিহারী বাজপেয়ীর পাশে জ্যোতিবাবু। ও, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে জ্যোতিবাবু যখন নাকি জেপি জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যখন সবাইকে লড়াই বিরোধিতা করতে চায় হয়েছিল, জনতা দল হয়েছিল, জনতা পার্টি, জনতা পার্টির মধ্যে আরএসএস ছিল, বিজেপি ছিল, জনতা পার্টি, তাতে সিপিআইএম ছিল। জনতা পার্টির সঙ্গে সিপিআইএম একসঙ্গে তো সরকারের সহযোগিতা করেছে। যে জনতা পার্টি সরকার হয়েছিল তার বিরুদ্ধে তো সিপিআইএম ছিল না। শেষ দিকে যখন বিরোধ দেখা দিল তখন সিপিআইএম আসলো, বিরোধিতা করেছে। হ্যাঁ হ্যাঁ, না ডুয়েল মেম্বার ছিল না, না না, ডুয়েল মেম্বার কখনো হয় না। ডুয়েল মেম্বার 1940 পর্যন্ত হয়েছে কংগ্রেসের সঙ্গে কমিউনিস্টে, 1940 পর্যন্ত হয়েছে। স্বাধীনতা সংগ্রামের একটা ব্রড প্ল্যাটফর্ম কংগ্রেস হিসাবে বিচার করেই কমিউনিস্টরা ঠিক করেছিল ওর মধ্যে থাকতে হবে। এম.এস. রামমন্ত্রীপাল তিনি কংগ্রেসের সেক্রেটারি ছিলেন ওই দেবাঙ্কুর কোচিনে, বাট হি ওয়াজ এ মেম্বার অফ দ্য কমিউনিস্ট পার্টি ডিউরিং দ্যাট পয়েন্ট অফ টাইম। তখন তো সিপিআইএম ছিল না। কেন আমি সৌমিত্র বলছি এবিপি আনন্দ থেকে। আমার দুটো প্রশ্ন আছে বিমানবাবু। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে নরেন্দ্র মোদী আজকে যে এসেছেন কংগ্রেস সফরে, সেখানে তিনি বলেছেন যে বাম কংগ্রেস ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই তোষণের রাজনীতিকে প্রশ্রয় দিয়ে যায়, এটা মোদী বলেছেন। আমার নাম্বার ওয়ান প্রশ্ন এটা। আর দু নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি ইতিমধ্যেই জানেন যে গতকাল রাজ্যপালের বিরুদ্ধে একটা শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। পুলিশ ইতিমধ্যেই অনুসন্ধান শুরু করেছে, সাংবিধানিক রক্ষা কবচ থাকা সত্ত্বেও সেই মহিলার বয়ান রেকর্ড করা হয়েছে। অন্যদিকে রাজ্যপালের তরফে বলা হচ্ছে, রাজভবন থেকে বলা হচ্ছে যে এটা ভোটভঙ্গের নির্বাচনী কৌশল। এরকম অভিযোগ একদম মিথ্যা অভিযোগ, এটা এরকম অভিযোগ হতে পারে। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, আমি আগেই বলেছি যে এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় মোদী মহাশয়কে বলতে হচ্ছে রেপ সম্পর্কে। আগে রেপ সম্পর্কে বলেননি। আমি মাইনরিটি এইসব বক্তব্যগুলো আমি শোনার চেষ্টা করি, সেটা টেলিভিশনের দৌলতে। কোনো কোনো টেলিভিশন আছে পুরো বক্তব্য শোনায়, কোনো কোনো মানে চ্যানেল আছে পুরো বক্তব্য শোনায়, ফলে সুবিধা হয়ে যায়। কাজে কখনো বলেনি, আজকে বলেছেন, তাই তো উল্লেখ করেছি আপনাদের সামনে। তার মানে বামেরা কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে এখন চোখে দেখার মতো বিষয় হয়েছে। কারণ আগে তো শূন্য ছিল, শূন্য তো দেখা যায় না। শূন্যে বিচরণ করা যায় কিন্তু শূন্য দেখা যায় না। এখন শূন্য নেই, এরকম একটা অবস্থা যেন হচ্ছে, শূন্য নেই।
আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যেটা করলেন আপনি, এটা আমি বলবো দুর্ভাগ্যজনক। এরকম অভিযোগ উঠল, এ সম্বন্ধে আমি না জেনে মন্তব্য করতে পারবো না। আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে। এই আপনি বলুন। शाबा निवाई न्यूज़पेपर। दिमाग का मेरा ये सवाल था जो अभी हमारे साथी ने पूछा था कि राज्यपाल के ऊपर में एक अश्लीलता का आरोप लगा, जिसमें यही के साथ बोला जाए कि चंद्रिमा भट्टाचार्य जो फाइनेंस मिनिस्टर है फिलहाल, वो उस जो आरोप लगा रही है, शिकायतकर्ता का सपोर्ट कर रही है एक तरह से, और इसको लेकर के रैली वगैरह को लेकर भी अभियान का भी चल रहा है। क्या आपको लगता है कि जो आरोप अभी इस वक्त नरेंद्र मोदी के आने के ठीक कुछ ही घंटे पहले रात को ही पीएम उतरे हैं एयरपोर्ट पर, कुछ ही घंटे पहले ऐसा आरोप लग रहा है, तो क्या आपको इसके पीछे कोई राजनीतिक षड्यंत्र का एहसास ऐसा आपको कुछ हो रहा है? अब देखिए, ये हम अभी कोई राजनीतिक षड्यंत्र है ये बोल नहीं सकता है, और ये भी बोल नहीं सकता है ये कैसा करके हुआ। मेरा कमेंट ऐसा है, मुझे को मालूम नहीं होता है ये बदनाम कैसा करके होता है, ये समझ नहीं पाते। और जो उन्होंने आरोप लगाया चंद्रिमा भट्टाचार्य के बारे में, इसमें हम टिप्पणी करने नहीं चाहते। कानून क्या है ये हम नहीं जानता है, जो जानकारी नहीं है उसका ऊपर ध्यान देना मुश्किल हो जाता है। আর কারণ আমি বলেনি সংকট কাজী কাজী গোলাম গৌর সিদ্দিকী ভালো আছেন? আমার একটাই প্রশ্ন, এবারে নির্বাচনকে ঘিরে, নির্বাচন কমিশনকে ঘিরে যে প্রশ্ন দেখা গিয়েছে, তাতে এবারে নির্বাচনকে আপনারা কি চোখে দেখছেন? যেহেতু নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদৌ পর্যন্ত কোনো ব্যবস্থা নেই, চিঠি দিয়ে নিজের দায়িত্ব ভোট পেরিয়ে যাওয়ার 11 দিন পর তার ভোটার সংখ্যা বাড়ছে, সব মিলিয়ে নির্বাচন কমিশনের ভূমিকাটা নিয়ে যদি একটু বলেন। নির্বাচন কমিশন সম্পর্কে আপনার মানে নির্বাচন কমিশনের ভূমিকা এবারে নির্বাচন। দেখুন, নির্বাচন কমিশনটা গড়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রীর নিজের পছন্দ মতো। কেন পছন্দ মতো কথাটা বলছি? সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নির্বাচন কমিশন গড়ে ওঠা এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দিষ্ট করার যে বিষয়টা, সেটা এবার প্রধানমন্ত্রীর হাতে ছিল। এখন আপনি যে কথাটা বলছেন যে অভিযোগের ভিত্তিতে, অভিযোগটা অনেকদিন হয়ে গেছে। নির্বাচন কমিশন কানে তুলো দিয়ে এবং কলম বন্ধ রেখে কোনো মন্তব্য করেনি। ফলে এবারে নির্বাচন কমিশন কোন পথে চলবে সেটা বোঝা যাবে 4 তারিখের পরে, চৌঠা জুনের পরে। কিন্তু ইতিমধ্যে প্রথম প্রকাশিত পার্সেন্টেজ অফ ভোট ইন টু ফেজ যা বলা হয়েছিল, কিন্তু সেটা 2% বেড়ে গেছে। হয় প্রথম এস্টিমেশনটা ভুল ছিল, আর না হয় অন্য কোনো কায়দায় 2% বেড়েছে। এটা যদি সত্য হয় ভয়ঙ্কর। 6% বেড়েছে, 6% বেড়েছে। এটা যদি সত্য হয় যে কাউন্টিং এর ত্রুটি ছিল, তাহলে ঠিক আছে। আর কাউন্টিং এর ত্রুটি ছিল না, পরে বেড়ে গেছে, তাহলে ভয়ঙ্কর। তাহলে ভারতের নির্বাচন পদ্ধতি
এবং পরিচালনার দায়িত্বে নির্বাচন কমিশন, তারা একেবারে কি বলবো গেম প্ল্যানের সঙ্গে যুক্ত থাকবেন, এটাই বোঝা যায়। অপেক্ষা করতে হবে। বিমানদা, আমি আলিপুর ইসলাম। আপনার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে আপনি বলছেন যে বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে, তো আপনারা এত পরে নামলেন না, এটা কি আপনাদের কংগ্রেসের সাথে আসল সমঝোতা নাকি জোট? বরাবর এর আগের নির্বাচনে দেখা যাচ্ছে একটা আপসারা ভাব, কোনোরকমভাবে একটা জোড়াতালি দিয়ে একটা জোট বা আসল সমঝোতার মধ্যে দিয়ে আপনারা নামছেন। তাহলে মানুষের কাছে ভোট চাইতে গেলে বা মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে গেলে যেটা প্রয়োজন একটা রাজনৈতিক দলের, সেটা আপনাদের মধ্যে দেখা যায়নি। এটা আমার এক নম্বর প্রশ্ন। দ্বিতীয়, বামফ্রন্ট বা সিপিএমের পার্টির একটা বিরাট আদর্শগত ব্যাপার আছে, যারা সাংগঠনিকভাবে যারা ছিলেন, আপনি অনিতা, কখনো ভোটে লড়ার জন্য আপনাদের আকুলতা দেখেন। মোহাম্মদ সেলিমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আকুলতা কেন? প্রথম প্রশ্নটা যেটা আপনি করেছেন সেটা তো বুঝতে হলে, জানতে হলে আপনাকে কোনো একটা সিটে এলাকায় গিয়ে ঘুরতে হবে। ঘরে বসে সাংবাদিকতা করলে হবে না। আমি জানি না আপনি ঘুরেন কিনা, ঘুরলে পরেই দেখতে পেতেন যে একসময় ধরুন গত পরশুদিনও আমি দমদম কেন্দ্রে সুজন চন্দ্র বিষয়ে ঘুরেছি, সেখানেও কংগ্রেস ছিল, তা অনেকটা পথ ঘুরেছি। তো সেখানে আপনি থাকলে ভালো হতো, আপনি বুঝে যেতে পারতেন একসঙ্গে সব প্রচার হচ্ছে, সব সিটে প্রচার হচ্ছে, মানে 6টা বাদ দিয়ে 36টা সিটে কিন্তু প্রচার চলছে, এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রচার দুপুরে যায়। দুপুরে বলাই হয়েছে 12টার পরে একদম প্রোগ্রাম করা যাবে না, কারণ সানস্ট্রোক হয়ে মারা যাবে। আবার 4:30 পর এইভাবে চলছে সব জায়গায় প্রচার। বাকি সিটগুলোতে এখন 36টা আছে, কষ্ট করে একটু কোনো একটা সিট বেছে নিন, আপনার বাসার দায়িত্ব আপনার, বেছে নিয়ে একটু ঘুরে দেখুন প্রচারটা হচ্ছে কিনা। 1, 2, মানে কি বলবো, আমার 59-এ প্রশ্ন এসেছিল বালিগঞ্জে প্রার্থী হওয়ার, আমি বলেছি প্রার্থী হব না। আবার 60 সালে প্রশ্ন এসেছিল বাঁকুড়ায় প্রার্থী হওয়ার, আমি বলেছি প্রার্থী হব না। লোকসভা আমি প্রার্থী হব না। একটা ব্যক্তি মানুষের পছন্দের প্রশ্ন তো আছে, এবং এটা আমাদের পার্টিকে বোঝাতে হয়েছে, ব্যক্তি মানুষের পছন্দের প্রশ্ন আছে। আমাকে নিয়ে নেতারা বসেছেন, আমি বলে আমি কিছুতেই মানতে রাজি না। In that condition, I will leave Bengal to work in Bihar. স্যার বিমানদা, আমি যেহেতু সেলিম সাহেব বলে সংখ্যালঘু ভোটের একটা প্রচ্ছন্ন ব্যাপার রয়ে যায়। না না, সেলিম সাহেব এমপি ছিলেন, সেলিম সাহেব এমএলএ ছিলেন, সেলিম সাহেব মন্ত্রী ছিলেন, সেলিম সাহেব রাজ্যসভায় ছিলেন, সেলিম সাহেব লোকসভায় ছিলেন, সেলিম সাহেব বিধানসভায় ছিলেন। কাজে এইটা তো ওইভাবে প্রশ্ন আসে না। আর মানে মুর্শিদাবাদ সিট আমরা 2-3 বার বাদ দিয়ে, 2বার বোধহয়, 2বার না 3বার বাদ দিয়ে সব সময় জিতেছি। এই ইতিহাসটা আপনারা জানেন না, ওটা সব সময় আমরা জিতেছি। এমনও একবার হয়েছিল যে আমরা সামান্য ভোটে পিছিয়ে ছিলাম, বোধহয় 900 ভোটে পিছিয়ে ছিলাম, কিন্তু আমরা যখন অন্য একটা কনস্টিটিউশনে ঢুকলাম, অর্থাৎ ফরিদপুরে 38,000 ভোটার জিতে গেল। ফরিদপুরে সবচেয়ে মুসলমান মানুষ থাকে নাকি? হ্যাঁ, আমি এটা বলছি এই জন্য, ওনার প্রশ্নের জন্য। ফরিদপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভায় সেখানে সবচেয়ে মুসলমান মানুষ থাকে নাকি? ওই ফরিদপুরের আপনি যার কথা বললেন অনেক বিশ্বাস তো ফরিদপুরেই ছিল, তো কি মুসলমান বংশের নাকি? আরো অনেকে আছে ফরিদপুরে, অনেক বিশ্বাস আছে ফরিদপুরে, ব্যানার্জি আছে, কুন্ডু আছে।
শেষ প্রশ্ন তাজা টিভির শঙ্কর শুরু করেছিল, শঙ্করই শেষ করো। আর কারোর কোনো প্রশ্ন নেই তো? ও শঙ্কর খুব মাস্টার पर्सन। इससे पहले जितने भी लोकसभा चुनाव हुए, जितने भी लोकसभा चुनाव 2024 से पहले हुए, हमने देखा वहाँ मुद्दा बेरोजगारी का होता था, बात महिला सशक्तिकरण की होती। लेकिन वर्तमान चुनाव की अगर हम बात करें, खासतौर पर पश्चिम बंगाल और आज के डेट की अगर बात करें, तो पीएम मोदी संदेश खाली की बात कर रहे हैं, और वहीं ममता बनर्जी पूर्व वर्तमान में सभा कर रही है। वो कह रही है कि जो लोग संदेश खाली की बात करते हैं वो राजभवन पर क्यों बैठे। किस तरह से देख रहे हैं दोनों बयान? आज कई बयान है, एक तरफ मोदी एक तरफ ममता। ये जो आपने उठाया ये सही बात उठाया। क्यों? बेरोजगारी का बारे में कोई जो टीएमसी का लीडर है और बीजेपी का लीडर है, चाहे चीफ मिनिस्टर और प्राइम मिनिस्टर, इन्होंने भी बेरोजगारी के बारे में एक शब्द उठाता नहीं है। और आम आदमी का जो जीवन चलता है, जैसा जीवन चलता है, उसके बारे में भी कोई खास बात नहीं आता है। इसलिए हम लोग कहते जो लोकसभा में जाकर बंगाल का हाल हकीकत बताने के लिए और आम आदमी का बात उठाने के लिए, बेरोजगारी का बात उठाने के लिए, हमारा चाहे लोकसभा में, संसद में ये वाम मोर्चे और कांग्रेस का सहयोग में जो उम्मीदवार खड़ा हुआ है उसको जिताना चाहिए। ये तो हम कहते, हम तो ये कहते, लेकिन उन्होंने कहते नहीं है। क्यों? वो झूठ बात बोलता है। झूठ बात जो बोलता है ना, उनको तो ऐसा चलना पड़ेगा, और ऐसा चलता है। चलने दीजिए, आइंदा दिन में देखा ही जाएगा। ধন্যবাদ। রাজ্য বামফ্রন্টের মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় বিমান বসুকে আবার আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তার নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যে প্রেস ক্লাব কলকাতার অনুরোধে আমাদের যে ঐতিহ্যপূর্ণ নির্বাচনী মিড প্রেস অনুষ্ঠান হয়, সেটির প্রথমটিতে তিনি অংশগ্রহণ করেছেন। আমরা তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ।